ঘরবাড়ি পরিপাটি রাখতে ভালোবাসি। সংসারের কাজের পাশাপাশি রান্নাটাও গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে ওই মোটামুটি 7টার মতো। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আজকে ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টার আগে, কিন্তু উঠলে কি হবে, যেমনি বিছানাটা ছেড়ে আমি বাইরে গেছি তো ফ্রেশ হতে, তো সঙ্গে সঙ্গে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর ছেলেও যেমনি ঘুম থেকে উঠে পড়লো, বাস আমার কাজের তো দফারফা পুরো শেষ। ভাবলাম আজকে একটু সকাল সকাল উঠে ঝাড় মোছাটা করে নেব। তো এদিকে তো বাইরে অবিরাম বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখো ছেলের জন্য কোনো কাজই করতে পারছি না। তো যাই হোক, মেয়ে টিউশনের স্যার পড়াতে চলে এসেছিলো। তো মেয়ে টিউশনের স্যারের কাছে পড়ছিল। তো ততক্ষণ আমার ছেলে ছিল ওর কাকাইয়ের কাছে। তো ততক্ষণ আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো ফোনে একবার ওয়েদারটা চেক করে নিলাম, দেখলাম যে একটু বেলার পর মানে 10:30টার মতো করে হয়তো বৃষ্টি একবার থামতে পারে। তো তাই ভাবলাম যদি মেয়ে স্কুলে যায় তো সেজন্য রান্নাটা বসিয়ে দেব। তো কি তার আগে কি বলো তো, উনানটা ধরিয়ে দিয়ে এসেছি, মানে ঝাঁটপাট দেওয়ার আগে উনানটা ধরিয়ে আর ভাতের হাঁড়িটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। তো জলটা একটু গরম হতে হতে ততক্ষণে আমি ঝাঁটপাটটা দিয়ে দেব। তার কারণ হচ্ছে ভাতের চালটা এতই পুরনো যে অনেকক্ষণ হয়, মানে ওই অল্প ভাতই প্রায় 1-1.5 ঘন্টা হয়। তো সেই জন্য আগে ভাগে না বসালে ভাতটা না খুব শক্ত হয়। তো সেই জন্য ভাবলাম যে ঝাঁটপাট দেওয়ার আগে উনানটা ধরিয়ে জলটা ঠিক করে দিয়ে যাই। তো এদিকে মানে রুমের সব জানলাগুলো বন্ধই করে রেখেছি, কারণ কখন জোরে বৃষ্টি হবে আর এদিকে বিছানাটা না ঝাপটে পুরো ভিজে যাবে। তো সেই জন্য বাড়ির জানলাগুলো সব বন্ধই আছে, জানো তো, খুলিনি। তো কি বলো তো, এই সকালবেলা যদি বৃষ্টি হয় একদমই কাজে গা লাগে না। তো এই কদিন তো ভালোভাবে রোদ না উঠলেও বৃষ্টিটা হয়নি, কিন্তু এই বর্ষাকালে জামা কাপড় নিয়ে এত নাজেহাল অবস্থা কি বলবো তোমাদের। আর আমার ছেলে তো কালকে কি বলতো, রাত্রেবেলায় হিসু করে দিয়েছিল 2টো কাঁথা ভিজে আছে। তো মোটা মোটা কাঁথায় এখন শোয়াই, বড় বড় কাঁথাতে। তো সেগুলো না একদম শুকাতে চায় না, আর শুকাতে মোটামুটি 2 থেকে 3 দিন লাগে, আর রোদ হলে তো এমনিতেই শুকিয়ে যায়। তাই আজ থেকে না ছেলেকে দুপুরে আর রাতে দুবারই আর কি ডাইপার পরিয়ে দিয়েছি, নাহলে এই বৃষ্টির মধ্যে খুবই অসুবিধা হয়। এছাড়াও আমাদের রোজকার আর কি সকালবেলায় বাসি কাপড় ছাড়া, স্নান টান করে কাপড় ছাড়া মোটামুটি 2 থেকে 3 বালতি কাচাকুচি হয়ে যায়। তো সেগুলো যে মানে মেলামেলি করা এত অসুবিধা। তো আগে উপরের তে দড়ি খাটানো থাকতো, সেখানে মেলা হতো, কিন্তু এই রং করা হচ্ছে উপরগুলোতে সব, সেই জন্য ওপরগুলোতেও না দড়ি খাটানো নাই। সেই জন্য খুবই প্রবলেম হচ্ছে বৃষ্টির জন্য। তো এখানটা দেখো ডাইনিংটা পুরোটা রং হয়ে গেছে। তো তোমাদের কালকে আমি দেখিয়েছিলাম, তখন না ডাইনিংটা সেই সবে মাত্র আর কি রং হচ্ছিল। তো তারপর দেখো এখানটা এত সুন্দর রং করা হয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, জানো তো। তো আমাদের বাড়ির যে রঙগুলো হয়েছে, মানে বাইরের ভিতরের মানে দোতলার একতলার সব রঙগুলো না আমিই চয়েস করি, জানো তো। তো প্রত্যেকটা রঙই আমাদের বাড়ির সবার খুবই পছন্দ হয়েছে। তো তোমাদেরকেও অবশ্যই দেখাবো, শেয়ার করব অবশ্যই। তো দেখো তারপর ঝাঁটপাটগুলো দিয়ে নিচ্ছি। তো একবার দেখে এলাম, জানো তো, যে উনানটা ঠিকমতো জ্বলছে নাকি। তো তারপর আর কি আবার এলাম। তো এদিকে কি বলো তো, ঝাঁটপাটা দিয়ে না শুকনো শুকনো করে মেঝেটা মুছে দেবো, কেননা বাইরে বৃষ্টি হলে বারবার বৃষ্টি পায়ে রুমের ভিতরে আসা হলে না মেঝেগুলো পুরো ভিজে যায়, স্যাঁতস্যাঁত করে। তো যাই হোক, ঝাঁটপাটা দিয়ে নামিয়ে দিয়ে এদিকে দেখলাম জলটা ফুটে গেছে। তো সেই জন্য ভাতের চালটা ধুয়ে আর চালটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, গরম জলে না চালটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায়, আর কি বলো তো সুবিধাও হয়। আর আজকে তোমাদের দাদাভাই গাছ থেকে 2টো করলা তুলে নিয়ে এসেছিলো। তো বললো ভাতের মানে করলা ভাতে খাবে, আর এই ভাতে দেওয়া সবজিগুলো কিন্তু বেশ টেস্ট হয়, জানো তো। তো সেই জন্য একটা গোটা আলু ছাড়িয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম, এবং 2টো করলা ছাড়িয়ে ভাতে দিয়ে দিলাম, তো তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিলাম ঝটপট। তো গোটা গোটা পটল কেটেছি, তো গোটা নেই, এটা কিন্তু মাঝে আমি ফাড়াইও করে দিয়েছি, মানে সবটা নয়, অর্ধেকটা 4 খাদি করে ফাড়াই করে দিয়েছি, যাতে তেল মশলাগুলো ভালো করে ঢোকে।
আর এদিকে দেখো কাঁকরোলগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই এই কাজটা করবে যখনই সবজি কাটবে, ভাজার হোক বা রান্নার হোক, যেগুলো যেমন বেগুন, পটল এই ধরনের সবজিগুলো না আগে ভাগে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে বেশ নরম হয়ে যায় এবং রান্নার সময় তেলটাও কিন্তু খুব অল্প লাগে। তো সেই জন্য আমি যখন রান্না করি, যখনই আনাজগুলো কেটে নিই তখনই না ধুয়ে সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে দিই। তো এদিকে দেখো কাঁকরোলগুলো ভাজতে ভাজতে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে মশলাটা বেটে নিলাম। তো আজকে বানাবো দই পটল। তো তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 4টে কাজু বাদাম, একটা শুকনো লঙ্কা, এক টুকরো আদা কুচি আর নিয়ে নিয়েছি পোস্ত। তো সবটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো কাঁকরোলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর তুলে রাখছি। তো আমার ছেলে মেয়ে এগুলো না মানে আজ তো ধরো বৃষ্টি হচ্ছে, সেই জন্য মেয়ে না আর স্কুলে যেতে পারলো না। তো এই যে গরম গরম তুলে আমি ভেজে নামিয়ে রেখেছি, ছেলে আর মেয়ে না বাটি করে নিয়ে যাচ্ছে এবং শুধু মুখে না ওরা খাচ্ছে। তো ওরা এত খেতে ভালোবাসে এগুলো। তো সেই জন্য বলতে পারো আমি আমার শ্বশুরমশাইকে প্রত্যেকবারই এখন মানে বাজার করতে হাটবারে আর কি বাজার করে সবজি, তখন বলে দিয়ে আনতে। আর আমারও না এগুলো খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য আজকে অনেকগুলোই কাঁকরোল ভাজবো। তো মেয়ের জন্য রান্না করলাম স্কুলে যাবে বলে। তো ভাবলাম যে স্কুলে যেতে পারবে যদি বেলার দিকে বৃষ্টি না হয়। তো টিফিনটা বানাইনি, টিফিনটা ভাবলাম যদি বৃষ্টি থামে বাড়ির কিছু কেক বা বিস্কুট নিয়ে চলে যাবে টিফিনে। তো অন্তত রান্নাটা করি, না হলে স্কুল চলে গেলে আবার ভাত খেতে পাবে না। তো সেই জন্যই আর কি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক আমরা জলখাবারে এগুলো সব খেয়ে নিলাম। তো বৃষ্টি হচ্ছে, গরম গরম ভাত গরম গরম রান্না খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো পটলগুলো কিন্তু আমি বারে বারে প্লেট চাপা দিয়ে ভালো করে ভেজে নিলাম, তো যাতে একটু না কাঁচা থাকে। তো এইভাবে কিন্তু ভাজলে মানে এই ভাজার সময় কিন্তু পটলটা রান্না হবে। তো দই পটল করার সময় কিন্তু ওই মশলাটা দিয়ে কিন্তু পটলটা বেশি রান্না হবে না। সেজন্য ভাজার সময় একদম গ্যাসের ফ্লেমটা অল্প করে দিতে হবে এবং আস্তে আস্তে ভাজতে হবে, বারে বারে নাড়াচাড়া করতে করতে এটাকে টাইম দিতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কি বলো তো, পটলটা কিন্তু সেদ্ধই হবে না। তো এরপর দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এতে কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে বেটে রেখেছিলাম কাজু পোস্ত, ওর মধ্যেই কিন্তু নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে এরপর মশলাটা কষিয়ে নেব যতক্ষণ এটা থেকে তেল বেরিয়ে আসে। আর এই যে রান্নার প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু সবটাই হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে, একদম হাই করে না। তাহলে কি বলো তো, এটা তাড়াতাড়ি কড়াইয়ের নিচে লেগে যাবে এবং রান্নাটাও কিন্তু খুব একটা টেস্ট হবে না। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম টক দই। তো টক দই আর চিনিটা আমি ফেটিয়ে রেখেছিলাম আগে থাকতেই। তো পরিমাণ মতো টক দইটা নিতে হবে, তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো নেবে। তো আমি এটা ওই 10টা পটল বানিয়েছিলাম, তো তো তার জন্য আমি ওই আধ বাটির মতো দইটা নিয়েছিলাম। তো তোমরা যেমন পটলটা বাড়াবে আর কি সেরকম দইয়ের গ্রেভিটাও বাড়াতে পারো এবং তার সাথে সাথে কাজু বা পোস্তটাও। তো এই গ্রেভিটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়। তো তোমাদের দাদাভাই তো আজকে দই পটলটা খেয়ে কালকে আমাকে অর্ডার করে দিয়েছে যে কালকে যেন আমি ওর জন্য শুধুমাত্র 6টা পটলের দই পটল বানাই। তো তারপর বাদবাকি মানে ওর জন্য রেখে তারপর বাড়ির সবাই। তো আমাদের এবারে মানে শ্বশুরমশাই বাজার করতে গিয়ে অনেক মানে সবজির বাজার করতে গিয়ে অনেকগুলোই পটল এনেছে। তো কালকে কিন্তু আমাকে এটা এক কড়াই দই পটল বানাতে হবে বাড়ির সবার জন্য। তো নতুন নতুন রেসিপি বানালে বাড়ির সবাই খেতেও ভালোবাসে এবং সবজিটাও খাওয়া হয়। এবং কি বলো তো, তারপরে ওই যে করলা ভাতাটা তেল লঙ্কা করিয়ে মেখে নিলাম। তো এরপর দেখো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখালাম। তো এখানটা না রং মিস্ত্রিরা রং করছিল, কিন্তু এখানটা কী বলো তো ওদের মিসিং হয়ে গেছে। তো আজকে বৃষ্টি হচ্ছে বলে ওরা কেউই কাজে আসেনি। তো সেই জন্য ওদের কাজটা আজকে আমিই করে দিচ্ছি। তো এখানটা বাদ পড়ে গিয়েছিল আর দেখতে বিচ্ছিরি লাগছে, তার কারণ হচ্ছে পাল্লার ওপরটা না ফাঁকা। তো সেই জন্য ওখানটা আমি রং করে দিয়ে স্নান টান সেরে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে বাড়িতে আছে বলে আজকে না ওই শোকেস আলমারি যে ওপরে তাকটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো ও বাড়িতে থাকলে মাঝে মধ্যে সময় পেলে না বাড়িঘরগুলো গোছায় বাগায়। তো আমি কি বলো তো ছেলেকে নিয়ে না একদমই সময় পাই না। তো আমি যেটুকু কাজ করি সেই সময়টুকু আমার শাশুড়ি মা কিংবা আমার মেয়ে ছেলে দেখাশোনা করে। তো এরপর স্নান টান সেরে নিয়ে চুলটা ভাবছি বেঁধে নেব, কারণ এই বৃষ্টির মধ্যে চুলটা ভেজাইনি।
আর চুলটা ভেজালে না চুলটা শুকাবে না, ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য চুলটা ছাড়িয়ে আর চুলটা বেঁধে নেব। আর এদিকে মেয়ে কী বলো তো, ওর যে ওপরে তাকটা মানে আলমারি, শোকেস আলমারি যে তাকটা বাগিয়েছে ওখানে না ওর ক্লেগুলো পেয়েছে, যে মেলার সময় যে খেলনা ক্লেগুলো নিয়েছিল তো সেগুলো পেয়েছে। তো আমাকে বলছিল সেই ক্লেগুলো দিয়ে কিছু নতুন নতুন জিনিস বানিয়ে দিতে। তো ওকে এবার বানিয়ে দিতে হবে। আর কি বলো তো, আমার ছেলে না ওই ক্লেগুলো নিয়ে আজকে সারাদিন বলতে পারো খেলা করেছে। তো কি বলো তো, বাচ্চারা খেলা করলে কি ভালো, মানে বেশ ভালো লাগে। কিন্তু আমার ছেলে ওসব গাড়ি নিয়ে একদম খেলে না, শুধু বায়না, মানে সারাদিন বলতে পারো নানা রকমের বায়না, মেটাতে পারলেই হলো। তো যাই হোক, তারপর দেখো ভাবলাম যে ছেলে না এখানটায় ওই যে রং করছিলাম না, তো আমার হাতেই মনে হয় রং লেগেছিলো, তো সেটা নিয়েই না এখানে হয়তো লাগিয়ে দিয়েছিল। তো সেই জন্য কলিনটা দিয়ে একটু ঘষে পরিষ্কার করে দিলাম। এরপর নিচেটা একটু মুছে দিচ্ছি। আর মেয়ে যেহেতু ওপরে তাকটা বাগিয়েছিল, তাই ভাবলাম নিচের তাকটা আমি একটু বাগিয়ে দিই। তো নিচের তাকটা না আমার ছেলে প্রায় সময়ই অগোছালো করে দেয়। তো সেটাকে গুছিয়ে বাগিয়ে রাখার জন্য বারে বারেই আমাকে একটু আধটু গুছিয়ে নিতে হয়। তো এদিকে দেখো আমি যত মানে জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো ছিল সেগুলো ভেতরের মধ্যে করে দিলাম। তারপরে এই যে বড় কালো কুকুরটা রেখে দিয়ে তারপর আমাদের যে ফটো ফ্রেমগুলো আছে সেগুলো সাজিয়ে দিলাম। তো ছেলের জন্য তো ছোটো ছোটো সূক্ষ্ম জিনিস এখানে সাজাতেই পাই না, কারণ যে কোনো জিনিস ও বড্ড কী বলো তো ভেঙে দেয়। তো সেই জন্য সেগুলো সব ওপরে রেখে দিয়েছি, শুধুমাত্র ফটো ফ্রেমগুলোই এখানে আছে। আর বৃষ্টির জন্য রুমগুলো কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ে, তো সেই জন্য একটু রুম স্প্রে করে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আজকের মতো রাধে রাধে।